সঙ্গে রক্তদান মহৎ কাজ। আমরা সবাই, আমি আপনি, আমরা চেষ্টা করি যে ব্লাড ব্যাংকে যদি রক্তদান করা যায়, যেসব রক্তদান শিবির আছে সেই রক্তদান শিবিরে গিয়ে যদি রক্তদান করা যায়, কিছু মানুষকে তো বাঁচানো সম্ভব। যদি সেটুকু সম্ভব হয়, কেন করব না? এই জন্যই তো যাই, আমরা রক্ত দান করি। কিন্তু এই যে দানের রক্ত, সেই দানের রক্ত কি আদৌ বিক্রি করা যায়? যায় না। দেশের আইন বলছে রক্ত বিক্রির কোনো সংস্থানই নেই, কেবল রক্ত প্রক্রিয়াকরণের জন্য নেওয়া যায় প্রসেসিং ফি। কিন্তু এই নিয়মের পরোয়া না করে ভয়ঙ্কর এক রক্তচোষা অর্থনীতি চলছে বাংলা জুড়ে। রক্তের প্রয়োজন হলে বেশিরভাগটাই যোগান দিতে হয় সরকারি ব্লাড ব্যাংককে, অথচ বেসরকারি ব্লাড ব্যাংকগুলোই বেশিরভাগ রক্তদান শিবির চালায়, আর সেই রক্তই বেচে কামায় কোটি কোটি টাকা। দেখুন সেই রক্তচোষা অর্থনীতি কিভাবে কাজ করে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। রক্তদান মহৎদান, মাইকে এই মন্ত্র শুনিয়ে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির। কিন্তু দান করা এই রক্তকে ঘিরেই চলে রক্তচোষাদের কারবার। সূত্রের দাবি, রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু 1,500 থেকে 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে। রক্তদাতাদের হাতে তুলে দেয় উপহার। সূত্রের দাবি, রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় কম করে 1000 টাকা। এবার দেখুন আমার আপনার রক্ত নিয়ে ব্লাড ব্যাংকগুলি কি করে। রক্তের উপাদানগুলিকে আলাদা করা হয়। রক্ত থেকে পাওয়া যায় প্লাজমা, প্লেটলেট, পড়ে থাকে পিআরবিসি অর্থাৎ রক্ত। রক্তের প্রতিটি উপাদানের কাজ আলাদা। যেমন প্লাজমা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। প্লেটলেট রক্ত জমাট বাঁধাতে কাজে লাগে। ডেঙ্গি আক্রান্তদের অনেক সময় প্লেটলেট লাগে, তখন তাকে রক্ত দেওয়ার মতো করে প্লেটলেট দিতে হয়। প্লাজমা, প্লেটলেট বের করে নেওয়ার পর পড়ে থাকে পিআরবিসি, এক কথায় রক্ত, যা রোগীর শরীরে দেওয়া হয়। সূত্রের দাবি, দান করা রক্তের এই 3টি উপাদানই বিক্রি করে মুনাফা লোটে রক্তচোষা বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশ। জীবনদায়ী রক্তের এই কালোবাজারে সবকিছুরই রেট চার্ট আছে। প্রথমেই ধরা যাক প্লাজমার কথা। 1 প্যাকেট রক্ত থেকে 200 মিলিলিটার প্লাজমা পাওয়া যায়, অর্থাৎ 5 প্যাকেট রক্ত থেকে 1 লিটার প্লাজমা পাওয়া যায়। সূত্রের দাবি, 1 লিটার প্লাজমা বিক্রি করা হয় 6000 টাকায়। 1 প্যাকেট রক্ত বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কামায় 1100 টাকা। এই হিসেবে 5 প্যাকেট রক্ত বিক্রি করে কামায় 5500 টাকা। 1 প্যাকেট রক্ত থেকে 1 ইউনিট প্লেটলেট পাওয়া যায়। 1 ইউনিট প্লেটলেট বিক্রি হয় 400 টাকায়, অর্থাৎ 5 ইউনিট প্লেটলেট বিক্রি করে মেলে 2000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আসুন এবার ভালো করে বুঝে নেওয়া যাক এক একটি রক্তদান শিবির থেকে কত টাকা রোজগার করেন এই রক্তচোষারা। সূত্রের দাবি, 5 প্যাকেট রক্ত থেকে একটি বেসরকারি ব্লাড ব্যাংক আয় করে প্লাজমা বেচে 6000 টাকা, রক্ত বেচে 5500 টাকা, প্লেটলেট বেচে 2000 টাকা, অর্থাৎ মোট 13500 টাকা। লাভের গুড় বেশ ভালোই মিষ্টি, কারণ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংকের আয় 13500 টাকা। 5 লিটার রক্তের জন্য ক্লাবকে খুব বেশি হলে 10,000 টাকা দিতে হয়, অর্থাৎ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংক লাভ করে 3500 টাকা। এই লাভের করি শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ঘরেই ঢোকে না, রক্তদান শিবির করে লাভের গুড় খায় ক্লাবগুলো। রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু প্রায় 2000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে রক্তদাতাদের উপহার দিতে। এই হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় 1000 টাকা, অর্থাৎ 100 জন রক্তদান করলে ক্লাবের লাভ প্রায় 1 লক্ষ টাকা। দান করা রক্ত বেচে কোটি কোটি টাকা কামায় বেসরকারি ব্লাড ব্যাংক, আর রক্তের চাহিদা মেটাতে গিয়ে চাপে পড়ে সরকারি ব্লাড ব্যাংক। সূত্রের দাবি, ক্লাবকে বেশি টাকা দেয় বলেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি বেশি রক্তদান শিবির করতে পারে। 80% রক্তদান শিবির করে বেসরকারি ব্লাড ব্যাংক, মাত্র 20% করে সরকারি ব্লাড ব্যাংক। অথচ রক্তের দরকার হলে মাত্র 20% মানুষ বেসরকারি ব্লাড ব্যাংকে যান, বাকি 80%ই সরকারি ব্লাড ব্যাংকে যান। এভাবেই এ রাজ্যে চলে রক্তচোষা অর্থনীতি। নিউজ 18 বাংলা।
এই রক্তচোষাদের কারবার বন্ধ করতেই হবে। মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন সরকারের দিক থেকে কোনো রকম কোনো গাফিলতি না থাকে। নির্দেশ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। এই জন্যই তো তদন্ত আর তলব। 71টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 11টিকে তলব করা হয়েছে। এবং আস্তে আস্তে যখন পর্দা ফাঁস হচ্ছে, তখন এনবিটিসি রিপোর্ট তলব করেছে। কি রিপোর্ট তলব করেছে, কি জবাব দিতে হবে জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ আছে, সরাসরি একবার কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি রিপোর্ট তলব করা হয়েছে বা কি রিপোর্ট জানতে চাওয়া, কি রিপোর্ট চাওয়া হয়েছে? দেখো অতনু, আমরা জানি যে রাজ্য সরকার মানে রাজ্য যে স্বাস্থ্য দপ্তর তাকে অন্ধকারে রেখেই যে এই যে ব্যাপক দুর্নীতি, যেটা রক্তের দুর্নীতি, সেই রক্তের দুর্নীতি হচ্ছিল, সেই বিষয়ে এসবিটিসি অর্থাৎ রাজ্যের যে রক্ত সঞ্চালন পরিষদ বা স্টেট ব্লাড ট্রান্সফিউশন যে কাউন্সিল, তারা তাদের আধিকারিকরা ইতিমধ্যেই জাতীয় স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, রিপোর্ট দিয়েছেন। কিন্তু এবার এনবিটিসি এই এত বড় দুর্নীতি, সেই দুর্নীতির যাতে সঠিক তদন্ত হয় সেই কারণেই এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে রিপোর্ট চাইলো। কি রিপোর্ট চাইলো? যে এই যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ কোন কোন সংস্থা, এর আগেও আমরা জানি এসবিটিসি তারা এনবিটিসির কাছে কোন ধরনের সংগঠন, কারা এই ধরনের কাজ করছিল সেই ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে। কিন্তু এবার লিখিত রিপোর্ট যে কারা কিভাবে কত বাল্ক প্লাজমা কিংবা লোহিত রক্তকণিকা কতটুকু এই ধরনের পাচার হয়েছিল, কত দামে তা বিক্রি হয়েছিল, এই সমস্ত বিষয় বিশদে লিখিতভাবে সেই রিপোর্ট এক সপ্তাহের মধ্যে এসবিটিসিকে দিতে হবে, এনবিটিসিকে। অর্থাৎ রাজ্যে যে গত 6 মাসে যে দুর্নীতি হয়েছে, রক্ত দুর্নীতি, সেই রক্তচোষাদের যাতে সঠিক শাস্তি হয় সেই জন্য এবার জাতীয় পরিষদ তারা এবার নড়ে চড়ে বসেছে। তারা এবার রিপোর্ট তলব করেছে যাতে এই ঘটনার গুরুত্ব দিতে কেন্দ্রীয় স্তর থেকে এবার পদক্ষেপ নেওয়া শুরু হচ্ছে। অতনু, এনবিটিসি ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমরা যথাসময়ে সেই রিপোর্টের উত্তরও দেবো, রিপোর্টও পাঠাবো ভারত সরকারকে। এবং রক্তের সমস্যায় যাতে কাউকে ভুগতে না হয় এবং যাতে কোনোভাবেই থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পেতে কোথাও কোনো সমস্যা না হয়, তাদের অগ্রাধিকার দিতে হবে। আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, এ বিষয়ে কি নির্দেশিকা রয়েছে? অতনু, রাজ্যের সমস্ত সরকারি ব্লাড ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের অগ্রাধিকার, অর্থাৎ একটা যেটা এই যে ব্লাড ব্যাংকগুলোতে অভিযান, ব্লাড ব্যাংকগুলো বন্ধ করা নিয়ে বা রক্তদান শিবির বন্ধ করা নিয়ে বিভিন্ন জায়গা থেকে একটা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে একটা আতঙ্ক ধরা পড়েছে। সেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যের সমস্ত সরকারি ব্লাড ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা গেলেই যেন যত দ্রুত সম্ভব তাদেরকে রক্ত দেওয়া হয়। যদি কোনো জায়গাতে রক্ত, সেই নির্দিষ্ট ব্লাড গ্রুপের রক্ত না থাকে, তবে তাদেরকে খুব দ্রুত যাতে অন্য ব্লাড ব্যাংক থেকে অ্যারেঞ্জ করা যায় সেটাকেও বলা হয়েছে। এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের যে গ্রুপ রয়েছে, নিজস্ব যে গ্রুপ রয়েছে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত কাউন্সিলরদের যে গ্রুপ রয়েছে, সেখানেও ইন্টিমেট করে দিতে হবে যাতে কোনোভাবেই কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রক্ত না পেয়ে চলে যায়, এমনটা যাতে কোনোভাবেই না হয়, সেই নির্দেশিকাই জারি করা হয়েছে। অতনু। এই আজকে প্রথম সামনাসামনি দেখা গেল সুমিত রায়। সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, লুকআউট নোটিশ দিতে হচ্ছিল, তার বাড়িতে চলে গিয়েছিল। মনে আছে আমাদের একবার এই সুমিত রায়ের খোঁজে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছিল তদন্তকারীরা। সেই সুমিত রায় আজ সিআইডি হাজিরায়। কেন না, আসলে এতদিন গ্রেপ্তারির ভয় ছিল তো, কিন্তু যেই রক্ষা কবচ পাওয়া গেছে, এবার লুকোচুরি শেষ।
এবার সুমিত রায় হাজিরা দিলেন। কিন্তু সেখানে ভয়ঙ্কর কিছু প্রশ্নের সম্মুখীন তো তাকে হতেই হতো। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, সুমিত রায় এখন আর টেনশন নেই, রক্ষা কবচ পেয়ে গেছেন কি না, তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, তাহলে আর গ্রেপ্তার করা যাবে না, তো তদন্তে সহযোগিতা করতে এসেছেন। কিন্তু যে প্রশ্নমালা তদন্তকারীরা সাজিয়ে রেখেছেন তার জন্য, সেই প্রশ্নমালা কি কি ছিল, আজ কি কি প্রশ্ন তাকে করা হয়েছিল, জবাব মিলেছে কিছু? দেখো, একেবারে 7 ঘন্টা অতিক্রান্ত, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডির তরফে। এবং মূলত যে মামলায় তাকে ডাকা হয়েছে শালবনির জমি কেলেঙ্কারি মামলায়, এই মামলায় কিন্তু আগেই প্রাক্তন তৃণমূলের বিধায়ক সুজয় হাজরা তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ট্রানজাকশন ডিটেলস দেখেই কিন্তু এই সুমিত রায়ের নাম উঠে এসেছিল এবং সেখানে লেখা ছিল যে সুমিত রায়ের অ্যাকাউন্টেও কিন্তু কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ঢুকেছে। এই জায়গায় দাঁড়িয়ে কেন তিনি টাকা নিয়েছিলেন বা যে অভিযোগটা সামনে আসছিল সরকারি জমি সেগুলোর কাগজ তৈরি করে বাইরে চড়া দামে বিক্রি করা হচ্ছিল, এই জায়গায় সুমিত রায়ের কি ভূমিকা ছিল, এইরকম একাধিক প্রশ্ন কিন্তু সিআইডির তরফ থেকে তাকে করা হচ্ছে এবং শালবনির মামলাতেই তাকে আজকে ডাকা হয়েছিল, এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে আমি দেখাবো সুমিত রায়ের যে গাড়িতে করে তিনি এসেছিলেন, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে সিআইডি দপ্তরের সামনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সেই 13ই জুনের পর থেকে কিন্তু সুমিত রায়ের কোনো রকম কোনো খোঁজ মেলেনি। 11ই জুন পুলিশের তরফ থেকে তার যে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়েছিল, সেখানে দেখা গেছিল সুমিত রায়ের শেষ টাওয়ার লোকেশন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সেই মতোই তোমার মনে থাকবে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায়ের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল। পরবর্তীতে তারপর থেকে তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। রাজ্য পুলিশের এসটিএফ এর তরফ থেকেও খোঁজ করা হচ্ছিল, কিন্তু সুমিত রায় কার্যত বেপাত্তা ছিল। এবং পরবর্তীতে দেখা যায় শালবনী থানার মামলা এবং ডেবরা থানায় দুটি মামলা যখন সিআইডিকে তদন্তভার দেওয়া হয়, সিআইডির তরফ থেকে গত মঙ্গলবারই সুমিত রায়ের বাড়িতে যাওয়া হয়, তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেখা যায় গতকালকে গিয়ে নোটিশ সার্ভ করা হয়, আজ 10টার মধ্যে তাকে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে। ঠিক 9:55 মধ্যেই সুমিত রায় সিআইডি দপ্তরে আসেন এবং এই গাড়িতে করেই তিনি এসেছিলেন। এতদিন ধরে তিনি বেপাত্তা ছিলেন। সিআইডি আধিকারিকরা তার কাছ থেকে যেটা জানতে চাইছে, মূলত শালবনী মামলাকে কেন্দ্র করেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে এখানে জমি কিভাবে বিক্রি করা হতো, সরকারি জমি সেটার কাগজ বানিয়ে বাইরে চড়া দামে বিক্রি, এবং তার সঙ্গে যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, কারণ প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করার পর তার যে ব্যাংকের ট্রানজাকশন ডিটেলস সেখানে দেখা গেছে সুমিত রায়ের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছিল। তাহলে এই টাকাগুলো কারা দিয়েছিল বা এই টাকা অন্য আরো কোনো বড় মাথার কাছে যেত কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে অভিযোগ করেছিলেন বিজেপি ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তার বক্তব্য শুনবো, অন্য রাজনৈতিক ব্যক্তিরা কি বলছেন শুনবো। তো পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরি ব্রেঞ্চের সুমিত রায়। সুমিতকে না জেরা করলে কোনো কিছুই বেরোবে না। আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপোর সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে এবং কোথায় ও টাকা জমিয়ে রেখেছে, কোথায় কোথায় বিদেশে, কোথায় কোথায় কি কি কিনেছে স্টেট এবং আপনার কি কি ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সব কিছুই বেরোবে। সুমিত রায় অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড মডেলের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ডায়মন্ড হারবার বাসীরা। আমার তো এখন ভরসা রয়েছেই, তদন্তকারী সংস্থাগুলো ভরসা রয়েছে। আশা করবো যে এই যে প্যান্ডোরা বাক্সটা যেটা আমি ওপেন করেছিলাম, সেটার ভেতরে কি কি আছে সমস্ত কিছু বেরোবে সুমিত রায়কে জেরা করার পরে। সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। সুমিত রায় তো কমিউনিকেটর ছিল, বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। বা এগরার ওই যে ঠিকাদার, এই যে টুলু মণ্ডল যেহেতু এখন হট টপিক, এগরার ঠিকাদারের যে কথা, মানে টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
সুমিত অভিষেক আত্মসহায়ক অবশেষে সে সিআইডি অন্তরালে থেকে সে হাজিরা দিল, মানে বিগত বেকায়দায় পড়ে কি হাজিরা দিতে বাধ্য হচ্ছে? সেসব বলতে পারবো না। আর যাই হোক না কেন, এই অভিষেকের আত্মসহায়ক তাকে নিয়ে আর প্রশ্ন করুন, আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। যে যেরকম কাজ করেছে সে সেরকম ফল ভুগবে দেশের আইন অনুযায়ী। সুমিত রায়, কে এই সুমিত রায়? না, সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু। সুমিত রায় তার রাজনৈতিক জীবনের ছায়া সঙ্গী। সুমিত রায় কি শুধু জমি জালিয়াতিতে যুক্ত, নাকি আরো বড় কোনো রহস্যের নাম সুমিত রায়? পুলিশের দাবি কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। কে এই সুমিত রায়? অভিষেকের সঙ্গে কেমন সম্পর্ক তার? শোনা যায় সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা, রাজনৈতিক জীবনেও সুমিতকে পাশে নেন অভিষেক। সুমিত হয়ে ওঠেন অভিষেকের ছায়া সঙ্গী। মিতভাষী হলেও সুমিত নাকি অসম্ভব দাপুটে। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে হলে আগে পৌঁছতে হতো সুমিত রায়ের কাছে। সে পথও এতটা সহজ নয়। সুমিত পর্যন্ত পৌঁছতেই নাকি কালঘাম ছুটে যেত বহু তাবড় নেতা মন্ত্রীর। অনেক সময় সুমিতের সঙ্গে দেখা করার জন্য 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপরেও সুমিতের দেখা মিলবে এমন গ্যারান্টি ছিল না। দেখা করতে অপেক্ষা, কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট। আমার সব থেকে মনোকষ্ট হয়েছিল কাউন্টিংয়ের দিন, যেখানে আমি দেখছি যে আমি জিতে গেছি। আমার 4 জন ছেলে ছিল সাথে, তাদেরকে মারার জন্য উপক্রম হয়ে গেল, তাদেরকে মেরে ফেলবে। আমার হাজবেন্ডকে তাকে বললাম যে তুমি অভিষেক ব্যানার্জিকে বলো, মমতা ব্যানার্জিকে বলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতবার ওদেরকে ফোন করলো, কিন্তু একটা ফোনেরও উত্তর দিল না। অনেকে বলেন বহু যোগাযোগেই অভিষেকের দূত ছিলেন সুমিত। দল এবং সরকার দুই অলিন্দেই নাকি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন সুমিত। কানাঘুষো এমনও শোনা যায় তিনিই নাকি ঠিক করে দিতেন কোন কথা অভিষেকের কানে পৌঁছানো দরকার আর কোনটা দরকার নেই। তৃণমূল কংগ্রেসের অন্দরে তার পরিচয় ছিল বসের সেক্রেটারি। অনেকে অবশ্য বলছেন আসলে তিনি ক্যামাক স্ট্রিটের হয়ে উঠেছিলেন বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কখন পাওয়া যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সত্যি কেউ আসতে পারবেন কিনা, এমনকি অনেকে যদি ক্যামাক স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, তার সবটাই নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নামে ফ্যান ক্লাব, অভিষেকের পিএ সুমিতের নামেও ফ্যান ক্লাব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সাংসদের হয়ে এখানকার সমস্ত কাজ দেখাশোনা করতেন সুমিত। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। জাহাঙ্গীর এখন শ্রীঘরে। শুধু জমি জালিয়াতি নয়, সুমিতের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। 26-এর ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। টাকা নিলেও টিকিট দেননি। এরপরই ইডি সিবিআই এর স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সব মামলাতেও স্ক্যানারে সুমিত। কয়লা পাচার মামলায় উঠে এসেছে সুমিতের নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও সুমিতকে তলব করে ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। সুমিতের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ।
নিউজ 18 বাংলা। বিজেপিকে বিশুদ্ধ রাখতে চাইছেন নেতারা, কিন্তু নিচুতলার কর্মীরা কি শুনতে পাচ্ছেন? বোধহয় কোথাও সমস্যা হচ্ছে, তা না হলে সেই তোলা রোগে আক্রান্ত কি করে হয়ে যায় নিচুতলার কর্মীরা? কাটোয়ায় অভিযোগ উঠছে, বিএলওর দপ্তরে চাকরি করতে 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। এবার দাবি মতো টাকা না দেওয়ায় নাকি মারধর করা হয়েছে। 3 বিজেপি নেতার নামে অভিযোগ হয়েছে থানায়। আবার ওদিকে কোথাও তোলাবাজি বন্ধে মাইকিং করতে হচ্ছে। রোগ এমন জায়গায় ছড়িয়েছে, এত গভীরে ছড়িয়েছে যে তোলাবাজি বন্ধে মাইকিং করতে হচ্ছে। বিজেপির নাম করে তোলাবাজি যেন না করা হয়। ভারতীয় মজদুর সংঘ মাইকিং করছে বর্ধমানের কার্জন গেট থেকে। নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানানোর আবেদন করা হচ্ছে। একাধিক এমএলএ ও কার্যকর্তাগণ প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, তাই শ্রমিক সংক্রান্ত বিষয়গুলি সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রে সংঘ পরিবার। আর এদিকে অবস্থা দেখুন, এইভাবেই আস্তে আস্তে পানা সরাতে হচ্ছে। জল যাতে টলটলে জল থাকে, পরিষ্কার থাকে, তবেই তো পদ্ম ফুটবে ভালোভাবে। পানা যাতে না আসে, সেই পানা সরিয়ে ফেলতে হচ্ছে রাজ্য নেতৃত্বকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি আজ বলছেন যে মানুষ জামা বদলানোর জন্য ভোট দেননি, মানুষ ভোট দিয়েছেন জামার ভিতরের মানুষটা যেন বদলায় তার জন্য। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিংয়ে মারা যেত, সেটা হয়নি। সমস্ত বিধায়করা অক্ষত আছেন, সমস্ত মন্ত্রীরা অক্ষত আছেন, সমস্ত কাউন্সিলররা অক্ষত আছেন। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই এবং রাজ্যবাসী সেই উদ্দেশ্যেই ভোট দিয়েছেন। আমি আবার বলছি, রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়েছে।